আমন্ত্রণ সবাইকে আরও একবার। প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি হৃদয় খান আপনাদের সাথে আছি এবং আপনি রয়েছেন আপনার প্রিয় চ্যানেল ভয়েস অফ এথিস্টে। ওকে দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমি আসলে এই যে মহিলাটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তাকে নিয়ে আসলে একটু কথাবার্তা বলবো। এবং মজার ব্যাপার হচ্ছে সে একটি হুমকি দিয়েছে উপদেষ্টাদেরকে, মারাত্মক লেভেলের হুমকি, এবং সেটা হচ্ছে তার কাছে নাকি অনেক সিক্রেটস রয়েছে, অনেক গোপন কথাবার্তা রয়েছে যেগুলো ফাঁস করলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলুন আমরা কথা না বেরিয়ে তার কথাবার্তাগুলো একটুখানি শুনে নিই। আর বলে রাখা ভালো যে কিছুদিন আগে আপনারা জানেন যে এই মহিলা গণ অধিকার পরিষদের মধ্যে সে কাজ করেন, সে নাহিদের বোন পরিচয় দিয়েছিল। এই মহিলাটা অত্যন্ত বাটপার এবং বলা যায় খুবই ধুরন্ধর টাইপের একজন মহিলা। কেন বলছি সেই কথা? কারণ হচ্ছে দেখুন, এই মহিলা এই কথার মাধ্যমে সে যখন বলেছিল যে নাহিদ হচ্ছে আমার ছোট ভাই, তখন চারপাশে মোটামুটিভাবে তার পরিচিতি বেড়ে গিয়েছিল এবং সবাই ভাবতে শুরু করেছিল হ্যাঁ নাহিদের বোন সম্ভবত, এবং ফেসের দিক থেকে অনেকটা আসলে মিল রয়েছে। সেই জায়গা থেকে মানুষ আসলে খুব সহজেই বিশ্বাস করছিল কথাবার্তাগুলো। তো পরবর্তীতে যেটা হয়, যখন বিভিন্ন আরও কথাবার্তা উঠে যে সে চাকরি পেয়েছে ইত্যাদি ইত্যাদি, তখন সে আবার বলে যে না, আমি আসলে নাহিদের বোন না, আমি শুধু তার চিকিৎসা যেন তাড়াতাড়ি হয় সেই জন্য আমি এই কথাটি বলেছি। বাই দ্য ওয়ে, আমি ওই দিকে যাচ্ছি না, এখানে কি কথাবার্তা বলেছে আমরা চলুন একটু শুনে নিই, দেখা যাক সে কি বলে। আমাকে দিয়ে মুখ খুলাবেন না, আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না। প্রথমে সে হুমকি দিল যে সে যদি মুখ খোলে তাহলে উপদেষ্টাদের তলা থাকবে না। তলা থাকবে না সি মিনস যে উপদেষ্টা পরিষদ ভেঙে যাবে এবং তাদের যে উপদেষ্টার যে পদ এই মুহূর্তে হোল্ড করছে সেটা আর থাকবে না। উপদেষ্টা পদ থেকে সে মানে যারা আছেন, বিশেষ করে নাহিদ এবং অন্যান্য যে স্টুপিডগুলো এই মুহূর্তে উপদেষ্টা হয়ে বসে আছেন, তাদের পদচ্যুতি ঘটবে এবং তারা পদ থেকে চলে যেতে হবে, এ ধরনের কিছু মিন করছেন। এটা আপনারা সবাই বুঝতে পারেন, আমি আসলে কথা বাড়াচ্ছি না, চলুন আমরা একটু শুনি সে কি বলে। আমার নিজের জীবনকে আমি এই ফাজিল সরকারের হাতে তুলে দিয়ে, আমার নিজের ইজ্জতকে তুলে দিয়ে, সেখানে তারা যেভাবে করে আমাকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করেছে, আমি আজ পর্যন্ত কোনো মিডিয়াতে বলিনি। আমাকে বাধ্য করবেন না, আপনারা যে স্থানবাদী রাজনীতি করেন। এখানে বলে রাখা ভালো, এখানে ফ্যাসিস্ট সরকারের কাছে সেই ইজ্জত তুলে দিয়েছে এই কথাটি বলেছে, বাট অনেক চ্যানেলে সেটা বিভিন্নভাবে আসলে প্রচার করা হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে বা যারা আন্দোলনরত ছিল তারা ইজ্জত মেরেছে। নো, আসলে যারা আন্দোলন করেছে তারা ইজ্জত মেরেছে, নট লাইক দ্যাট। এখানে ব্যাপারটা আসলে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আলটিমেটলি বোঝাচ্ছেন উনি যে তাকে শারীরিকভাবে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এবং সেটা করেছে হচ্ছে তৎকালীন সময় যখন তারা আন্দোলন করছিল। বাট এটা নিশ্চিতভাবে বলা যাবে না যে আসলে তারা করেছে, যারা আন্দোলন করেছিল তার সাথে একই সাথে তারা করেছে এমনটি নয়। বাট শেষের দিকে আসলে যে কথাটি উনি বলেছেন যে ওনার কাছে অনেক কথাবার্তা রয়েছে, অনেক সিক্রেট কথাবার্তা রয়েছে, সেগুলো ফাঁস করলে উপদেষ্টাদের পদ অথবা তলা থাকবে না। এইটা আসলে ভাবার বিষয়, এটা আসলে লক্ষণীয় ব্যাপার। এখন আমার মনে হয় এই মেয়েটাকে ধরে যদি জিজ্ঞেস করা হয় ভালোভাবে, এখন তো আসলে ওরকমভাবে কেউ নেই যে কিনা তাকে ধরে জিজ্ঞেস করবে যে তোমার কাছে কী এমন সিক্রেটস রয়েছে। তবে হ্যাঁ, আমি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি সেনাবাহিনীতে বাংলাদেশ প্রেমী অথবা বাংলাদেশের প্রতি তার টান রয়েছে, এরকম কোনো সেনাবাহিনী যদি থেকে থাকেন, তাহলে আমি আশা করব এই মহিলাকে ধরে নিয়ে যাতে জিজ্ঞেস করা হয় যে তোমার কাছে কী এমন সিক্রেটস রয়েছে যেটা বললে উপদেষ্টাদের তলা থাকবে না, আসলে ঘটনাটা কী। আর এখানে আসলে অনেক কথাবার্তা চলে আসে। দেখুন, সেনাবাহিনী এমন একটি বাহিনী, এমন একটি ফোর্স, তারা কিন্তু যখন জব নেয় তখন তারা যে শপথটি পাঠ করে, শপথ বাক্যটি পাঠ করে, সেটার বরখেলাপ হচ্ছে। এখন এটা খুব সহজভাবে আমরা বুঝতে পারছি যে তারা ওখানে আসলে শপথ করেছিল যে আমরা মাতৃভূমিকে রক্ষা করব, আমরা কোনো প্রকার ষড়যন্ত্রে যাব না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কোনোভাবেই তাদের শপথ সেটা রক্ষা করে না। শপথ অনেকেই রক্ষা করছে না এই মুহূর্তে, সেটা বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। উপদেষ্টাদের মধ্যে তো সবগুলাই, নতুন যে উপদেষ্টা হয়েছে মাহফুজ আলম ওরফে আবদুল্লাহ, সে কিন্তু বঙ্গভবনে যখন শপথ বাক্য পাঠ করছিল তখন বলছিল যে আমি সংবিধান মানব। সে কিন্তু পরবর্তীতে সংবিধান মানেনি। কিভাবে মানেনি?
বঙ্গবন্ধুর ছবিটি সরিয়ে কিন্তু সেই সংবিধানকে লঙ্ঘন করেছে। এইভাবে সবাই সংবিধান লঙ্ঘন করছে। বাট এই মেয়ের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে তার কাছে কোনো সিক্রেটস রয়েছে। এখন সিক্রেটসগুলো আসলে কি কি হইতে পারে, কোন টাইপের হইতে পারে, সেটা কিন্তু আমরা অনুমান করতেই পারি। ওকে, কি কি সম্ভাবনা আছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তার আগে আরেকটুখানি শুনি। আপনারা যে উপদেষ্টা হওয়ার যে নাটক করতেছেন, আমাকে দিয়ে মুখ খুলাবেন না। আমি মুখ খুললে কিন্তু উপদেষ্টাদের তলা থাকবে না, ওরা কিন্তু ছুটে যাবে। আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, সে আবারও হুমকি দিয়েছে যে উপদেষ্টাদের তলা থাকবে না। এখানে অনেকগুলো সম্ভাবনা রয়েছে। একটি হতে পারে এরকম যে তাদেরকে যে টাকা দেওয়া হয়েছিল আন্দোলন করার সময়, এই টাকার সোর্স উনি বলে দিতে পারেন কোথা থেকে টাকা আসছিল। কারণ আপনারা জানেন যে তারা যে আন্দোলনটি করেছিল, পার্টিকুলারলি কোঠা আন্দোলনের নামে যে আন্দোলন, সেটা এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। তো ওই আন্দোলনে প্রতিদিন যে টাকা পয়সা লেগেছে, প্রতিদিন যে তারা টাকা খরচ করেছে, তাদের খাওয়া, তাদের ব্যানার, পেস্টুন, পোস্টার এগুলো বানানো, এই যে টাকার যে সোর্স, সেটা আসলে কোনটা, কে দিয়েছে টাকা, কারা দিয়েছে, কত টাকা দিয়েছে, এই একটা সিক্রেটস ওখানে থাকতে পারে। তার সেই গোপন কথাগুলোর মধ্যে এইটা একটা সম্ভাবনা থাকে যে কতটুকু, কত পরিমাণে টাকা দেওয়া হয়েছে, এটা একটা। এবং আরেকটি হচ্ছে যে এইটার আসলে মাস্টার প্ল্যান যারা করেছিল তাদের আলটিমেটলি যে উদ্দেশ্যটা ছিল সরকার পতন, সেইটার মাস্টার প্ল্যান কারা করেছিল, কিভাবে করেছিল এবং কেন করেছিল, কে কে কত টাকা খেয়েছে, সেই একটা সিক্রেটস উনি কিন্তু বলে দিতে পারেন। তো তার গোপন কথাবার্তাগুলোর মধ্যে এই কথাগুলো, অর্থাৎ এই দুইটা বিষয় খুবই সম্ভাবনা রয়েছে থাকার। কারণ হচ্ছে সে বারবার বলছে যে যদি সে ফাঁস করে দেয়, যদি সে মুখ খোলে, তাহলে উপদেষ্টাদের তলা থাকবে না। তার মানে বুঝতেই পারছেন যে এখানে ভেরি সিক্রেটস কিছু রয়েছে। তার মধ্যে আমি যে দুটির সম্ভাবনার কথা বললাম, এই দুটিও থাকতে পারে। ওকে, আমরা দেখি পরবর্তীতে আর কি কি আছে, কি বলেছে। লেটস সি। ওকে, আপনারা শুনতে পেয়েছেন ওনার স্পষ্ট কথা। উপদেষ্টাদেরকে একদম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যে আপনারা হাসিনার চেয়ে শক্তিশালী নয়, সুতরাং আমরা আরও একটি জুলাই দেখার জন্য প্রস্তুত আছি এবং আমরা চাইলেই আপনাদেরকে নামাতে পারবো। এই একটি থ্রেড কিন্তু উনি খুব স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে, এবং বলছেন যে আপনারা যা করছেন সেইটা অতিরিক্ত হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে। যার ফলে দর্শক এবং শ্রোতা, আমি আপনাদেরকে একটি বিষয় দেখাচ্ছি, আর সেটা হচ্ছে আমি নতুন একটি ট্যাব থেকে আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনারা দেখুন এখানে এই যে হাসনাত আবদুল্লাহ, আপনারা তার ছবিটি দেখতে পাচ্ছেন না, বাট প্রোফাইলটি লাল দেখতে পাচ্ছেন। এভাবে যখন চারদিক থেকে কথা উঠতেছে, তাদেরকে ক্রিটিসাইজ করতেছে, তাদের কার্যক্রমকে মানুষ ডিক্লাইন করছে, আর তারা অপমানিত হচ্ছে চতুর্দিক থেকে, তখন তারা আবারও প্রোফাইলকে লাল করেছে। এই যে হাসনাত আবদুল্লাহ এইটুকাই কি পোস্ট দিয়েছে এবং প্রোফাইলকে লাল করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। কি পোস্ট দিয়েছে আপনারা একটু পড়ুন। সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আর শেষের দিকে লিখেছে 134 জুলাই 2024। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, তারা বুঝতে পারছে যে মানুষ যেভাবে যে হারে খেপছে, শিক্ষার্থীরা, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো খেপেই গিয়েছে, এবং তারা সরাসরি বলছে যে সব শালার বাটপার ইত্যাদি ইত্যাদি। এগুলো দেখার পর তারা অনুমান করতে পারছে যে না, আর কাজ হবে না, সব শেষ। যার ফলে তারা কিন্তু আবারও যুদ্ধের ঘোষণা দিয়েছে এবং বলতেছে যে যুদ্ধ শেষ হয়নি, যার ফলে তারা প্রোফাইলকে লাল করেছে। অর্থাৎ তারা আরও রক্তারক্তি করতে চাচ্ছে আরও। অর্থাৎ এখন যে আন্দোলনটা হবে, যে মানে যুদ্ধটা হবে, সেটা হচ্ছে শিক্ষার্থী ভার্সেস এই উপদেষ্টারা। এটার সম্ভাবনা খুব বেশি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা অনেকেই, মানে প্রচুর পোলাপান যেগুলো আসলে এই ইয়াতে ছিল, আন্দোলনে ছিল, তারা সবাই এখন প্রোফাইল লাল করতে শুরু করে দিয়েছে।
ওকে দর্শক শ্রোতা, এটুকুই থাকুক আজকে। আমরা পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে হয়তো আবার কথা বলবো। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা রেখে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবার কথা হবে। টাটা।